আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, নবম এবং দশম শ্রেণীতে, মূলত তাদের জন্য আজকের আমার এই ক্লাসটি। এটা আজকের টপিক হচ্ছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন ট্যাগ। সো কোয়েশ্চেন ট্যাগটা কী সেটি নিয়ে আমরা আলোচনা করব, এবং এটি অত্যন্ত সহজ একটা টপিক, একেবারে খুবই সোজা। এটা যে কেউ যদি একটু মনোযোগ দিয়ে শোনে বা একটু মনোযোগ দিয়ে পড়ে, অথবা এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, তাহলে তার জন্য এই কোশ্চেন ট্যাগের যে 7 মার্কস বা 10 মার্কস বা 5 মার্কস, অর্থাৎ 100-এ 100 এই মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। তো অনেক শিক্ষার্থী আসলে এগুলো বুঝতে পারে না, বা অনেক স্কুলে সিলেবাস বা ক্লাস কমপ্লিট হয় না, যে কারণে অনেক শিক্ষার্থী এগুলো পারে না। তো মূলত তাদের জন্য আজকের এই ক্লাস। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমরা ক্লাস। আচ্ছা, তার আগে আমার পরিচয় দিই। আমি হচ্ছে একে আজাদ। আমি অনার্স এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে। এরপরে পাঞ্জাবি পাবলিকেশনসে সহ বিভিন্ন পাবলিকেশনস এবং দেশের স্বনামধন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, শিক্ষকতা করেছি। সেই সুবাদে তোমাদের কোথায় দুর্বলতা সেই বিষয়গুলো আমি জানি। তো সেই আলোকে আজকে তাহলে আমরা এই কোশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করি। তো প্রথমত কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেনটা কি সেটি নিয়ে একটু আলোচনা করি। এটি আসলে মূলত কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন আসলে কোনো উত্তর আশা করে না, কেউ কারো কাছে কোনো উত্তর আশা করে না। এটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এক ধরনের সম্মতি নেওয়া। ফর এক্সাম্পল, আমরা যেমন বলি, যেমন আমি একটা যদি লিখি, তোমরা খেয়াল করো, আমি এখানে বাংলায় একটা বাক্য লিখেছি, যে লেখা আছে তুমি তো ভাত খেয়েছো। কি লেখা আছে? তুমি তো ভাত খেয়েছো। এই যে তুমি তো ভাত খেয়েছো, তারপরে আমরা যদি এখানে লিখি, তাই না, এই যে খেয়াল করো, তুমি তো ভাত খেয়েছো, তাই না, তার মানে অর্থাৎ তুমি ভাত খেয়েছো। এই যে প্রশ্ন করে তারপরে নিজেই এক ধরনের উত্তর দিয়ে দেওয়া, সেটি হচ্ছে মূলত কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন, অর্থাৎ জুড়ে দেওয়া। এটাকে আলংকারিক, এটা অলংকারমূলক, এটার আসলে ওইরকম কোনো দরকার নেই, এটা একটা আলংকারিক সেই ধরনের প্রশ্ন। তো এখানে খেয়াল করে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা তুমি তো ভাত খেয়েছো, বাক্যটা কিন্তু হা বোধক আছে, অর্থাৎ এখানে কোনো না ধরনের শব্দ নাই। তার মানে এখানে আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমি কিছু আইটেম লিখে রাখছি, তারপরে এটা দেখি যে অ্যাফার্মেটিভ হলে, অ্যাফার্মেটিভ, এবং আরেকটা বিষয় লিখে রাখি হচ্ছে 4 নম্বরে নেগেটিভ। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো, তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের যে জিনিসগুলো খেয়াল করতে হবে, প্রথমত সেটি হচ্ছে যে প্রথমত আমাদের সাবজেক্ট চিনতে হবে। কি চিনতে হবে? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ কে কাজটি করছে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো সাধারণত সাবজেক্ট কিভাবে বের করি? সাধারণত নর্মালি আমরা বেশিরভাগ বাক্যে দেখতে পাই যে বাক্যের শুরুতে সাধারণত যেটি থাকে সেটি সাবজেক্ট হয়। তো এটি আসলে শুরুতে থাকলেই সবসময় সাবজেক্ট হবে না, এটি সাধারণত বললাম। তো তাহলে কিভাবে চিনবো আমরা সাবজেক্ট চেনার উপায় হচ্ছে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হবে সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আজাদ স্যার ইংলিশ পড়াচ্ছেন, তো কে ইংলিশ পড়াচ্ছেন? তোমরা প্রশ্ন করো কে ইংলিশ পড়াচ্ছেন, তাহলে আজাদ স্যার পড়াচ্ছেন, তাহলে এখানে আজাদ স্যার সাবজেক্ট। আবার আমি আরেকটা বাক্য যদি বলি যে তোমরা ইংরেজি শিখতেছো, ইউ আর লার্নিং ইংলিশ, তাহলে হু ইজ অর হু আর লার্নিং ইংলিশ, কে শিখতেছে? ইউ, স্টুডেন্টস, তোমরা, তাহলে তোমরা শিখতেছো, তাহলে এই ইউটা হচ্ছে সাবজেক্ট। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট চেনার উপায় কি। প্রথমত আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন করতে গেলে যে সাবজেক্ট কে। তো সাবজেক্ট চেনার উপায় কি আমি বললাম যে কে বা কে অথবা কারা। এই প্রশ্নটি করলে যে উত্তর আসবে সেটি হবে সাবজেক্ট। তাহলে প্রথমত সাবজেক্ট জানতে হবে আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে, খুবই সহজ একটা আইটেম। প্রথমত সাবজেক্ট জানবো, তারপরে কি জানবো, যে আমরা দেখব যে ওই বাক্যের ভার্ব কোনটা। ঠিক আছে, ওই বাক্যের
ভার্ব কোনটা সেটি আমাদের জানতে হবে। একটা বাক্য আমি লিখে দিই না কেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে লিখি, ধরো এখানে একটা লিখলাম যে আজাদ লাভস টিচিং। তাহলে কি, আজাদ লাভস টিচিং। খেয়াল করো, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আলোর প্রতিফলনের কারণে মাঝে মাঝে একটু অন্ধকার, মাঝে মাঝে একটু আলো হচ্ছে, সেটি কোনো ব্যাপার না। তোমরা মানে বোঝার চেষ্টা করো, কথাগুলো শোনার চেষ্টা করো। তাহলে দেখো, আমরা প্রথমে বলেছি যে আমরা দেখব প্রথমে বাক্যের সাবজেক্টকে। কি দেখব? ট্যাগ কোশ্চেন করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে, খুবই সহজ, যে আমাদের প্রথম যে দুইটি কাজ হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট বের করা আর ভার্ব বের করা। কি বের করা? সাবজেক্ট এবং ভার্ব। এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলে ট্যাগ কোশ্চেন আমাদের কাছে কোনো ব্যাপারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে তারা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব, মানে এগুলো কোনো কিছুই তারা জানে না। অবশ্যই কিছু কিছু স্টুডেন্ট আছে জানে, তারা যারা জানে তারা তো অবশ্যই ভালো। তো যারা জানবে না তাদের জন্য আমি মনে করি এটা বিগিনার্সদের জন্য এই ক্লাসটা খুবই ভালো। তাহলে সাবজেক্ট চেনার উপায় বলে দিলাম, যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা সাবজেক্ট। তাহলে আমরা দেখব ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমত সাবজেক্টকে আমাদের প্রথমেই বের করতে হবে, কি? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট বের করলাম, তারপরে আমরা কি বের করব? তারপরে আমরা ভার্ব বের করব। এখানে 2 নম্বরে লিখছি কি, প্রথমত আমাদের সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, তারপরে কি করতে হবে? ভার্ব আইডেন্টিফাই করতে হবে। খুবই সহজ। তাহলে এখানে আমি উইদিন ব্র্যাকেটে আবার লিখে রাখছি মোডাল অক্সিলারি বা মোডাল ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তার মানে কোনো বাক্যে যদি তোমার হেল্পিং ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সেই হেল্পিং ভার্বই বসবে। যদি ওই হেল্পিং ভার্বের আগে যদি মোডাল অক্সিলারি থাকে তো সেই মোডাল অক্সিলারি ট্যাগ কোশ্চেনে বসবে। আর যদি এই মোডাল কিংবা এই হেল্পিং ভার্ব বা যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি, এই দুটার কোনোটাই যদি না থাকে, যেমন এই বাক্যে খেয়াল করো, তখন কি হবে সেটি আমাদের দেখতে হবে। তো আমরা এখানে ভার্ব পেয়ে গেছি লাভস। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যদি মোডাল কিংবা হেল্পিং এই কোনো ধরনের ভার্ব না থাকে, মোডাল কিংবা হেল্পিং কোনো ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব নেব, মানে সেক্ষেত্রে আমরা কি করব? মেইন ভার্বকে নিব। কিন্তু মেইন ভার্বে কখনোই ট্যাগ কোশ্চেন হয় না, এই জন্য মেইন ভার্বের পরিবর্তে কী নেওয়া যায় সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন ইন্টারোগেটিভ বা নেগেটিভ করি তখন কিন্তু তোমরা খেয়াল করে থাকবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট টেন্সে আমরা ডু কিংবা ডাজ অথবা পাস্ট টেন্সে ডিড নেই। তাহলে যখন এখানে আমরা দেখব যে হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি নাই, সেক্ষেত্রে আমরা মেইন ভার্ব থাকলে আমরা কী নিব? ডু, ডাজ অথবা ডিড নিব। কী নিব? ডু, ডাজ অথবা ডিড। ঠিক আছে? তাহলে এখানে হেল্পিং ভার্ব নাই, এখানে আমাদের ডু, ডাজ বা ডিড নিতে হবে। তারপরে এখানে টিচিংটা অবজেক্ট, এখানে আমাদের এটা না জানলেও হচ্ছে। তারপরও দেখো, প্রথমত সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট। এটা ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচারই হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? তো অবজেক্টটা সাধারণত ভার্বের পরেই বসে আর সাবজেক্টটা সাধারণত ভার্বের পূর্বে বসে। তো এখন অবজেক্ট চিনলাম, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যেমনটা বলছিলাম যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব লাগবে। তাহলে সাবজেক্টও পেয়ে গেছি এবং আমরা ভার্বও পেয়ে গেছি। তাহলে কিভাবে আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করব? খুবই সোজা। তাহলে এখানে আরেকটা কথা লিখে রাখছি, সেটা দেখো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে এখানে খেয়াল করো, আজাদ লাভস টিচিং, আজাদ লাভস টিচিং। তাহলে এখানে লাভস টিচিং, এটা কি বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? ঠিক ধরেছো, বাক্যটা আসলে অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো না জাতীয় কিছু নেই। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু এটা আছে, তাহলে এটার ট্যাগ হবে কি? নেগেটিভ। অর্থাৎ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন মানে ট্যাগ হবে নেগেটিভ। আবার বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে কি? পজিটিভ। খুবই সোজা, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আসো, এখানে আজাদ লাভস টিচিং। তো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমে যেটা করব, প্রথমে আমরা হেল্পিং ভার্ব নেব। তো হেল্পিং ভার্ব এখানে আমরা কি আছে? নাই। তাহলে হেল্পিং ভার্ব না থাকলে আমরা কি নিব? বলছি ডু বা ডাজ অথবা ডিড। তো এখন এখানে আমরা ডাজ নিব নাকি ডু নিব নাকি ডিড নিব সেটি দেখার বিষয়। খুবই সহজ, আমরা দেখতে পাচ্ছি আজাদ লাভস, অর্থাৎ ভার্বের শেষে এস আছে, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কী নিব? ডু বা ডাজ। এখন আমরা ডু নিব না ডাজ নিব, তো এটা বোঝা যাবে। অর্থাৎ এই যে মূল ভার্ব, এই ভার্বের সাথে এস বা ইএস আছে কিনা, এটার সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ নিব, আর এর সাথে যদি এস বা ইএস না থাকে
তাহলে আমরা ডু নিব। তাহলে আজাদ লাভস টিচিং, তাহলে এখানে আমরা ডাজ নিব, যেহেতু এই ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে আমরা কি নিব? ডাজ। তাহলে ডাজ নিলাম। এবং আরেকটা বিষয় আমি বলেছি যে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ এখানে হবে কি, মূলত এরকম হবে, দেখো একটু যদি বোঝাই, ডাজ নট, তারপরে এই যে আজাদ, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা বসবে। তো এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে এই যে প্রতিটা কথায় বা প্রতিটা বাক্যে কিন্তু শেখার কিছু আছে। তো এখানে আমরা কি লিখবো তাহলে? ডাজ নট আজাদ? নো, এখানে যদি নাউন থাকে, আজাদ তো মূলত নাউন অর্থাৎ প্রপার নাউন, নাউন থাকলে আমরা তার প্রোনাউন নেব। নাউন থাকলে কী নেব? তার প্রোনাউন নেব। তাহলে এখানে হবে কি? ডাজ নট হি, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক হবে। ট্যাগ কোশ্চেনের সিস্টেমটা এরকম যে শেষে অবশ্যই প্রশ্নবোধক হবে। তাহলে এখানে কিন্তু ডাজ নট হি এই উত্তরটা দিলেই হয়ে যেত, বাট এটা কিন্তু এই উত্তর হয়নি। কেন হয়নি? সেখানে আরেকটা বিষয় আছে, এখানে আমি সেটা লিখে দিই। এটা হচ্ছে যে 5 নম্বরে লিখে দিই, এইটা হচ্ছে কন্ট্রাকশন। কি? কন্ট্রাকশন। কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে ওই যে সংক্ষেপকরণ, অর্থাৎ কোনো একটা অক্ষর বাদ দিয়ে সেখানে সেই অক্ষরের পরিবর্তে অ্যাপোস্ট্রফি দেওয়া, কন্ট্রাকশন বা অ্যাপোস্ট্রফি। এই যে এখানে আমি দেখিয়ে দিই, এই যে এরকম উপরের দিকে থাকবে এরকমার মতো, এটা হচ্ছে কন্ট্রাকশন বা অ্যাপোস্ট্রফি। তাহলে এটা ডাজ নট হি হবে না, এটা হবে কি? ডাজন্ট হি। এটাকে আমি একটু সুন্দর করে দেই, মানে একবারে কমপ্লিট করে দেই। তাহলে এই যে দেখো ডাজন্ট হি, এটি হলো এই আজাদ লাভস টিচিংয়ের যথাযথ ট্যাগ কোশ্চেন। বোঝা গেছে? কঠিন লাগছে? অত কঠিন নয়, কিন্তু খুবই সহজ। আচ্ছা, এবার আমরা একটা নেগেটিভ বাক্য করি। আমরা অ্যাফার্মেটিভ একটা করে দেখালাম, একটা আমরা যদি নেগেটিভ করি, ধরো আচ্ছা তোমাদের মধ্যে থেকে একজনের নাম দেই, ধরো মাহির। দিলাম মাহির। হ্যাঁ, মাহির, মাহির আচ্ছা নেগেটিভ করতেছি, বাক্যটা নেগেটিভ। তাহলে মাহির ডিড নট গো। তাহলে আমি লিখছি কি? মাহির ডিড নট গো। তাহলে এইটার আমরা এখন ট্যাগ কোশ্চেন করব। তো একই রকমই আগের মতোই খুবই সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমরা একেবারে ঠান্ডা মাথায় যারা এই ক্লাসটা খুব ভালো করে খেয়াল করবে তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে। তাহলে মাহির হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ আমরা প্রশ্ন করব কে? মাহির। তাহলে মাহির সাবজেক্ট, এবং ডিড নট গো এটা হচ্ছে নেগেটিভ, এখানে নট আছে। তাহলে এখানে হচ্ছে গোটা ভার্ব, এবং এই বাক্যেও কোনো মানে তথাকথিত হেল্পিং ভার্ব নাই, এখানে ডিড আছে। হ্যাঁ, ডিড আছে একটা হেল্পিং ভার্ব। আচ্ছা, তাহলে মাহির ডিড নট গো। তো নিয়ম অনুযায়ী আমরা যে হেল্পিং ভার্ব থাকে সেটিকে আমরা নিব। তাহলে এখানে এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, সেই অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব ডিডই নিলাম। এখন এই যে নেগেটিভ আছে নট, যেহেতু নট আছে তাহলে এটা পজিটিভ হবে, অর্থাৎ এখানে নট হবে না। তাহলে ডিড হি, অর্থাৎ এই যে মাহির সাবজেক্ট। ট্যাগের নিয়ম হচ্ছে প্রথমত আমরা হেল্পিং ভার্ব নিব, তারপর বাক্যটা পজিটিভ হলে ওটার সাথে নট হবে কন্ট্রাকশন সহ, তারপরে সাবজেক্ট। আর যদি বাক্যটা এখানে হচ্ছে নেগেটিভ হয় তাহলে এখানে আমরা এসে কী করবো? হেল্পিং ভার্ব নিব, তারপর সাবজেক্ট এবং প্রশ্নবোধক। এবং এই সাবজেক্টের অবশ্যই যদি সাবজেক্টটা নাউন হয় সেটা কী নিব? আমরা প্রোনাউন ফর্ম নেব, সাবজেক্টিভ ফর্ম অবশ্যই। তো এই হলো মূলত বোঝা গেল তাহলে কিভাবে আমরা ট্যাগ করতে পারি। তো এই জন্য তোমাদের যেটা করতে হবে, বিভিন্ন ধরনের যে হেল্পিং ভার্ব আছে, যতগুলো মোডাল অক্সিলারি, এই সবগুলোই কিন্তু তোমাদের জানতে হবে যে কোনটা থাকলে কি হবে। যেমন ফর এক্সাম্পল এই উইল থাকলে কি হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ যেটা থাকে সেটা তোর কন্ট্রাকশন লাগে না, যখন নেগেটিভ করবা তখন কন্ট্রাকশন লাগে। যেমন উইল নট, এটা কন্ট্রাকশন করলে কি হবে? অন্ট। ঠিক আছে, একইভাবে মনে করো এই যে অ্যাম নট দেওয়া আছে, অ্যাম নট থাকলে কি হবে? এটা একটু ব্যতিক্রম, খেয়াল করো। অ্যাম নট থাকলে হয় কি? আরন্ট। অ্যাম নট থাকলে কি হয়? আরন্ট। তো এরকমভাবে যতগুলা হেল্পিং ভার্ব আছে, মানে বিশেষ করে অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি, এই সবগুলোর শেষে নট যোগ করলে কন্ট্রাকশনটা কীরকম হয় সেটি তোমাদের দেখতে হবে। বিভিন্ন বাজারে প্রচলিত যতগুলো গ্রামার আছে বা বই আছে, গাইড বইও, যে কোনো গাইড বই, সবগুলোতে এই সেম জিনিসগুলো আছে। তোমরা যে কেউ একটু খালি খুলে দেখলেই বুঝতে পারবা, খুবই সহজ। সেক্ষেত্রে শুধু এই অ্যাম নটটা ব্যতিক্রম হয় আরন্ট,
আর বাকি সবগুলো মোটামুটি সেমই, অর্থাৎ যা আছে তাই। যেমন উইল নট থেকে অন্ট, শ্যাল নট থেকে শ্যান্ট, হচ্ছে মাস নট থেকে মাসন্ট, তারপর উড নট থেকে উডন্ট, হ্যাড নট থেকে হ্যাডন্ট, এরকম আর কি। তো আশা করি এইটা হচ্ছে বেসিক যে একদম জিনিসটা, সেই বেসিকটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তারপরেও যারা বুঝতে পারবে না তোমরা এখানে অবশ্যই মন্তব্য করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা গেল। এখন এই বেসিকটা বোঝার পরে আরও কিছু কাজ থাকে বা আরও কিছু ব্যতিক্রমী ধরনের কথাবার্তাগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে ট্যাগ কোশ্চেনে ফুল মার্কস পাওয়া যায়। এবার আসো আমি একটা দেখাই, তো এটার কি হয় দেখি একটা না দেখাই। যেমন হি, আচ্ছা হি কাট দ্য রোপ, এখানে লিখছে হি কাট দ্য রোপ। এটা ট্যাগ কোশ্চেন কী হবে দেখি বলো তো? ডাজন্ট হি হবে, তাই না? ডাজন্ট হি, ডাজন্ট হি নাকি ডিডন্ট হি? আচ্ছা, কেউ কেউ তোমাদের মধ্যে বলতেছো দুটাই হবে। আসলে ডাজন্ট এবং ডিডন্ট কোনোটা দুটাই হবে না, বরং এখানে দেখো আমরা লিখছি হি কাট দ্য রোপ। খেয়াল করো এটা কোন টেন্স, এটি আমাদের আগে ধরতে হবে। এখানে হি কাট লেখা আছে, নট কাটস, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স নয়। এখানে ভার্বের সাথে এস বা ইয়েস নাই, সুতরাং এটা হচ্ছে পাস্ট টেন্স। সুতরাং এটা ট্যাগ হবে কি তাহলে? ডিডন্ট হি, ঠিক আছে, ডিডন্ট হি। এবার আসো এমন কিছু শব্দ আছে যেগুলো আসলে নেগেটিভ রূপে ব্যবহৃত হয়, সেগুলো থাকলে হচ্ছে তোমার কোশ্চেনটা ট্যাগটা পজিটিভ হবে। সেগুলো কি কি আমরা দেখে নেই। যেমন হচ্ছে ধরো এখানে আছে কি কি বলবো, ফিউ, হ্যাঁ ফিউ, লিটল, LITTLE, লিটল, হার্ডলি, স্কার্সলি, SCARCLY, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ETC। অর্থাৎ নট বা নো যদি থাকে সেক্ষেত্রে তো আমরা বুঝতেই পারি বাক্যটা নেগেটিভ হয়ে আছে, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে দেখে বোঝার উপায় নেই, অর্থাৎ দেখে মনে হবে যে বাক্যটা আসলে অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ পজিটিভে আছে, সুতরাং ট্যাগ নেগেটিভ হবে। কিন্তু আসলে যদি কোনো বাক্যে এই ধরনের শব্দগুলো থাকে, অবশ্যই এখানে লক্ষণীয় এ ফিউ, দ্য ফিউ বা আ লিটল, দ্য লিটল, সেগুলো থাকলে নেগেটিভ নয়। শুধু ফিউ, শুধু লিটল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এগুলো তো আমরা যদি বাক্যে প্রয়োগ করে দেখি না কেন যে সেগুলো কী ধরনের হয়। যেমন একটা লিখলাম যে মাই ফাদার সেলডমস, আচ্ছা লিখলাম ডমস না, মুখে আসছে আর কি, সরি। তাহলে সেলডম, মাই ফাদার সেলডম কামস হোম। তাহলে দেখো এখানে লেখা আছে কি মাই ফাদার সেলডম কামস হোম। তাহলে খেয়াল করো মাই ফাদার সাবজেক্ট, সেলডম একটা অ্যাডভার্ব এবং কামস হচ্ছে ভার্ব, হোম একটা অ্যাডভার্ব। তাহলে এই বাক্যটাতে আমরা দেখে আপাত দৃষ্টে মনে হচ্ছে বাক্যটা কি অ্যাফার্মেটিভ, কিন্তু আসলে বাক্যটা নেগেটিভ, কারণ আমরা অলরেডি বলে দিচ্ছি যে নেগেটিভ শব্দ কী কী, ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এবং এই যেহেতু আরও দু একটা শব্দ থাকতে পারে, বাট মোস্ট কমন বা বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে এইগুলো। তাহলে এইগুলো থাকলে ট্যাগ হবে কি পজিটিভ, কারণ এই শব্দগুলো নেগেটিভ। তাহলে এখানে কি হবে, মাই ফাদার সেলডম কামস হোম, তাহলে এটা হবে কি নিয়ম অনুযায়ী এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে ইএস আসছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা হেল্পিং ভার্ব নিব ডু বা ডাজ, আর যেহেতু এস আছে ভার্বের সাথে সুতরাং এটার সাথে আমরা ডাজই নিব, তাহলে ডাজ হি। তাহলে কি খুবই সোজা না? কঠিন লাগছে? একদম ইজি, কিন্তু একেবারে ডাল ভাত। আচ্ছা, তাহলে এই সেলডম মেলডম এগুলো আমরা বুঝলাম। এরপর অন্যান্য বিভিন্ন ইয়েতে যাই। এখানে আরেকটা বিষয়, যেমন নিড এবং ডেয়ার। এখানে আসলে কি বলছি, নিড এবং ডেয়ার। তাহলে খেয়াল করো এই নিড এবং ডেয়ার, এই দুটো, নিড মানে প্রয়োজন, ডেয়ার মানে কি সাহস করা, হ্যাঁ সাহস করা। তাহলে নিড ডেয়ার
এই দুটো কিন্তু দুই রকমভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কখনো এটা তোমার মোডাল অক্সিলারি হিসেবে বসে, কখনো তোমার হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে বসে। তো যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদেরকে বাক্যে প্রয়োগ দেখায়, তাহলে তোমরা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন এখন যদি লিখি শি ডেয়ার্স নট, ঠিক আছে, সরি ডেয়ার্স না, শি ডেয়ার নট গো, একটা লিখলাম যে শি ডেয়ার নট গো। আচ্ছা ঠিক আছে, আরেকটা লিখলাম হি, এটা হচ্ছে এ, হি ডেয়ার্স টু ডু ইট, ঠিক আছে। তাহলে দেখো তো তোমরা এই যে দুটি বাক্য লিখছি, এই দুটি বাক্যর মধ্যে তোমরা কি ধরনের পার্থক্য মানে অনুভব করছো বা বুঝতে পারছো? দুটো কি একই রকমই হবে, দুটো ট্যাগ করছেন, নাকি ভিন্ন হবে? আচ্ছা, তোমরা অলরেডি দেখে বুঝতে পারবা, এখানে দেখো লিখছি শি ডেয়ার নট, এখানে নেগেটিভ আছে, এবং হি ডেয়ার্স টু ডু ইট, এটা পজিটিভ। তাহলে এই নেগেটিভ পজিটিভ দ্বারাই আমরা এটা শিখব। অর্থাৎ অনেকে বলে এটা মোডাল অক্সিলারি হলে হচ্ছে মোডাল অক্সিলারি যদি হিসেবে বসে তাহলে ওই ডেয়ারই বসবে, নিডই বসবে মানে ট্যাগে, আর যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে ডু বা ডাস কিংবা ডিড বসবে। তো সেটি আসলে অনেক সময় শিক্ষার্থী তোমরা যারা আছো তাদের কাছে মনে থাকে না আসলে এটা কি মোডাল অক্সিলারি নাকি মানে মেইন ভার্ব। তো সেক্ষেত্রে আমি নিজস্ব যে থিওরিতে মনে রাখি সেটি হচ্ছে যে আমরা দেখব যে এই ডেয়ার কিংবা নিড, এই ডেয়ার বা নিডের পরে যদি নট থাকে তাহলে তখন সেটাকে আমরা মোডাল অক্সিলারি হিসেবে ধরে নেব। আর মোডাল অক্সিলারি হিসেবে ধরে নিলে কী হবে, এইটা তখন মানে মোডাল হিসেবে এই হেল্পিং ভার্বের মতো এখানে বসবে। আর যদি এই ডেয়ার বা নিডের পরে যদি নট না থাকে, অর্থাৎ এটা নেগেটিভ না হয়, তাহলে এই ডেয়ার বা নিডটা হচ্ছে মেইন ভার্ব, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু ডাস কিংবা ডিড নেব। আমি করে দেখাচ্ছি, যেমন শি ডেয়ার নট গো, সে যাওয়ার সাহস করে না, তাহলে এখানে হবে ডেয়ার শি, কারণ আমরা বলছি যে এটার পরে যদি নট থাকে তাহলে সেটি তখন এটা মোডাল অক্সিলারির মতো কাজ করবে। অর্থাৎ নট থাকলে যে ডেয়ার বা নিড আছে সেটাই ট্যাগে বসবে, আর যদি নট না থাকে তাহলে এখানে হেল্পিং ভার্ব বসবে। তাহলে এখানে নট নাই, তাহলে ডেয়ার্স আছে, তাহলে এখানে ডাস, এটা হি। বোঝা গেছে? একদম খুবই সোজা, সোজা না? আচ্ছা, তো এরপরে আসো আরও যদি কিছু দেখায়, নিচের দিকে দেখা যাচ্ছে নিচে লিখতে গেলে একটু বসে লেখা লাগে, এটা একটু ঝামেলা, সেই জন্য নিচে লিখতেছিলাম না। আচ্ছা যাই হোক, নিচে আরেকটু যদি লিখে দেখাই দু একটা, সেক্ষেত্রে নিচে কোনটা দেখাবো? আচ্ছা, এই আরেকটা দেখায় যে এখানে অন্য একটা নিয়ম দেখায়। সেখানে অনেক সময় দেখবা যে কিছু ফ্রেজ আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যালং উইথ, এরপরে মনে করো উইথ, অ্যাকম্পানিড বাই, এটা কি ডাবল সি হবে না? হ্যাঁ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, দেখা যাচ্ছে কি এদিকে? আচ্ছা, অ্যান্ড নট। তো এই জাতীয় শব্দগুলো যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, কি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে শুধু অ্যাজ ওয়েল লিখছি কেন, এখানে আসলে অ্যাজ ওয়েল অ্যাজ কী হবে? আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যালং উইথ সাথে, উইথ মানে সাথে, অ্যাকম্পানিড বাই মানেও সাথে করে বা সাথে, অ্যান্ড নট মানে এবং না। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এই ধরনের শব্দগুলো দেখি আমরা, এই ধরনের শব্দগুলো দেখলে কি করব আমরা? প্রথম যে সাবজেক্ট থাকবে সেই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা কোয়েশ্চেন টেক করব, পরের যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী নয়। খুবই সহজ, দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দ্য হেডমাস্টার, আচ্ছা হেডমাস্টার, হেডমাস্টার অ্যালং উইথ প্রিন্সিপাল না, অ্যালং উইথ আদার টিচার দে, অ্যালং উইথ, দেখা যাচ্ছে না তাই তো? আচ্ছা, আদার টিচার
কেম হেয়ার, কেম হেয়ার। খেয়াল করো এখানে কি লেখা আছে, দ্য হেডমাস্টার অ্যালং উইথ আদার টিচার্স। তাহলে বলা হচ্ছে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদেরকে নিয়ে, অন্যান্য শিক্ষকদের সাথে বা সাথে করে নিয়ে কেম হেয়ার। তাহলে মূলত অন্যান্য শিক্ষকদের সাথে করে নিয়ে কে আসলো, হেডমাস্টার আসলো। সুতরাং এই যে প্রথম সাবজেক্ট আছে, এই প্রথম সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আর এখানে অ্যালং উইথ আদার টিচার্স এটা আমাদের লাগতেছে না, এটা যতই প্লুরাল হয় না কেন এটা আমাদের দেখার দরকার নেই। তাহলে দ্য হেডমাস্টার কেম হেয়ার মূলত, তাহলে এখানে কি হবে, যেহেতু কেমটা পাস্ট টেন্স আছে এবং বাক্যটা পজিটিভ আছে, তাহলে কি হবে, ডিড দিলাম, তারপর অবশ্যই কন্ট্রাকশন নট দিব, ডিডন্ট, তারপরে কি হি। বোঝা গেছে কি? একদম সহজ না? হ্যাঁ, কঠিন লাগছে? আমার মনে হয় না কঠিন, তারপরে তোমাদের কারো কারো কঠিন লাগতে পারে, বাট আমার এই ক্লাসটা তোমরা যদি আবারও ঘুরিয়ে ফিরিয়ে ব্যাক করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা খুবই সোজা। অনেকে অনেক রুলস, নানা ধরনের মেলা কিছু লিখে রাখে, বা অনেক স্যারেরা নিজস্ব স্ট্র্যাটেজি স্টাইল এই সেই মেলা কিছু করে, অনেক গাইডগুলোতে বাজারের তারা নানা ধরনের রুলসগুলো দেয়। তো আসলে অত কিছু লাগে না, বিষয়টা বুঝলেই হয়। এবং এখন আসলে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, একটা উদাহরণ লিখি। তাহলে ইট ওয়াজ রেইনিং লিখলাম, হ্যাঁ আচ্ছা, ইট ওয়াজ রেইনিং, আচ্ছা এখানে রেইনিংটা হবে বানান রেইন হয়ে গেছে, তাহলে ইট ওয়াজ রেইনিং আইএনজি, হ্যাঁ রেইনিং হোয়েন, ঠিক আছে, শি কেম। তো এখানে খেয়াল করো এই যে হোয়েন দেওয়া আছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা কানেক্টর বা ক্লজ মার্কার, এটা দ্বারা আসলে বোঝা যাবে বাক্যটি সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড। তো এখানে দেখো ইট ওয়াজ রেইনিং এটি একটা আলাদা ক্লজ, এবং হোয়েন শি কেম এটি আলাদা একটা ক্লজ। তাহলে হোয়েন দ্বারা এটাকে যুক্ত করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কী করা লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে আসলে কোন অংশটার প্রতি জোর বেশি দেওয়া হয়েছে, কোন অংশটার প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমাংশ নাকি শেষাংশ। যে অংশের উপর জোর বেশি দেওয়া হবে, তোমাদের কাছে মনে হবে যে এইটার উপর এমফ্যাসিস বা জোরটা বেশি পুট করা হয়েছে, তাহলে সেই অংশের আমরা ট্যাগ করব। আর অনেক সময় এমন সেন্টেন্সও দেখা যায় যে দুই অংশেই সমান সমান গুরুত্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটার উপর স্ট্রেস দিয়ে সেটাকে আমরা ট্যাগ করলেই হয়। যেমন ইট ওয়াজ রেইনিং হোয়েন শি কেম, সে যখন আসলো তখন বৃষ্টি হচ্ছিল, তাহলে কি বৃষ্টি হচ্ছিল, আমার মনে হয় এটার উপরে বেশি জোর যাচ্ছে, তাহলে ইট ওয়াজ রেইনিং হোয়েন শি কেম। তাহলে ওয়াজন্ট ইট, তাহলে এইটার উপর, অর্থাৎ সে যখন আসলো তখন বৃষ্টি হচ্ছিল এইটার উপরে জোরটা বেশি প্রয়োগ মানে হচ্ছে আর কি, সেই জন্য আমরা ওইটার ট্যাগ করতে পারি। তাহলে এটা কি হবে, ওয়াজন্ট ইট। ওয়াজন্ট কেন তোমরা অলরেডি বুঝতে পেরেছো, প্রথমত আমরা হেল্পিং ভার্ব নিব, তারপরে যদি বাক্যটা পজিটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ নিব, অর্থাৎ কন্ট্রাকশন সহ নট, তারপরে যে সাবজেক্ট সেটা নেব। তাহলে খুবই সোজা বোঝা গেল। এরপর আসো আমরা যদি এখন এবার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে অল অফ, সাম অফ, ম্যানি অফ, নান অফ, এইগুলো থাকলে কি হবে, খুবই সহজ। দেখো কি কি, অল অফ, সাম অফ এটা কমানা, ম্যানি অফ, তারপরে নান অফ, হ্যাঁ এটসেট্রা, এই জাতীয় শব্দগুলো থাকলে কি হবে। তাহলে এখানে লক্ষণীয় অনেক গাইডেই এগুলোর আলাদা আলাদা 3টা করে রুলস দেওয়া আছে, অর্থাৎ এই যে অল অফ, সাম অফ, ম্যানি অফ, নান অফ, হ্যাঁ এইগুলোর পরে আমি যদি একটু দেখাই, এইগুলোর পরে এই অংশটাতে এই অফের পরে একটা অবজেক্টিভ ফর্ম থাকবে। কি থাকবে, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। তো অবজেক্ট
তো তোমাদেরকে বললামই যে কিভাবে চিনবা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হচ্ছে অবজেক্ট। তো এখন অবজেক্টিভ ফর্ম কি, যেমন আমরা এখানে লিখতে পারি অল অফ আস, সাম অফ আস, ম্যানি অফ আস, নান অফ আস। তাহলে এখানে আমরা আস কিংবা হচ্ছে ইউ কিংবা দেম, ঠিক আছে। এইখানে যে অবজেক্টিভগুলো হবে সবসময়, এই কি দেখা যাচ্ছে কি, হ্যাঁ লাল লেখা দেখা যাচ্ছে, যে এই অল অফ আস বা সাম অফ আস অথবা ম্যানি অফ আস কিংবা নান অফ আস, অথবা অল অফ ইউ, সাম অফ ইউ, ম্যানি অফ ইউ, নান অফ ইউ, অথবা অল অফ দেম, সাম অফ দেম, ম্যানি অফ দেম, নান অফ দেম। এই যে তিনটা আমি প্লুরাল অবজেক্টিভ ফর্ম দিয়ে রাখছি, এই অল অফ, সাম অফ, ম্যানি অফের পরে কোনটা বসছে, এই কোন অবজেক্টিভ ফর্ম বসতেছে, যদি আস থাকে তাহলে এখানে লিখে দিই, দেখো এগুলোর পরে আস থাকলে হবে উই, ট্যাগের সাবজেক্ট। যদি ইউ থাকে তাহলে তো ইউই, কারণ ইউ এর অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম একই রকম, তোমরা দেখতেই পাচ্ছ। এবং দেম থাকলে কি হবে, দে। খুবই সহজ, একদম চমৎকারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের আর ঝামেলা হওয়ার কথা নয়। ফর এক্সাম্পল, আমরা যদি একটা বাক্য লিখি, যেমন অল অফ আস নাও আন্ডারস্ট্যান্ড, অল অফ আস নাও আন্ডারস্ট্যান্ড ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ যাই লিখি না কেন। আচ্ছা, ওটা আবার একটা ছোট একটা বড় হাতের হয়ে গেল, এটা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ট্যাগ কোশ্চেন, হ্যাঁ। তো এইটা এখন প্রশ্ন আছে, তাহলে দেখো অল অফ আস নাও আন্ডারস্ট্যান্ড ট্যাগ কোশ্চেন, তাহলে আমাদের সবাই এখন কি করি, ট্যাগ কোশ্চেন বুঝি। তাহলে অল অফ আস, এখানে কি আছে, অল অফ আস আছে, দেখো। তাহলে আমরা বলছি যে অল অফ, নান অফ, সাম অফ, ম্যানি অফ, এটার পরে যে অবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী আমরা হচ্ছে সাবজেক্ট নিব। তাহলে আমরা বলছি আস থাকলে হবে উই, ইউ থাকলে ইউ, দে থাকলে, দেম থাকলে দে। তাহলে এখানে অল অফ আস আছে এবং পুরো বাক্যতে আমরা দেখতে পাচ্ছি কোথাও নেগেটিভ নাই, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ প্রথমত এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, আছে কি, তাহলে হেল্পিং ভার্ব নাই, এবং এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ আন্ডারস্ট্যান্ড এখানে আন্ডারস্টুড লেখা নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই, এরকম কিছুই নাই, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব কি, ডু, তাহলে এখানে হবে ডু, এবং যেহেতু বাক্যটা পজিটিভ আছে তাহলে নেগেটিভ করা লাগবে, অর্থাৎ ডন্ট, এবং আস আছে, এটা সাবজেক্ট হবে কি, ডন্ট টু, এবং শেষে প্রশ্নবোধক। খুবই সোজা না, একদম। মানে ওই যে আমাদের বুয়েটের এক বড় ভাই আছে না, মোত্তাসিন পাহলবি, তিনি সবসময় একটা করে বোঝানোর বলে একদম পানির মতো সোজা। তো পানির মতো না হলেও অনেকটাই সোজা আর কি, অবশ্য পানির মতোই সোজা এগুলো, তোমরা যদি বুঝতে পারো। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে, এবং এই ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং ছোটো ভাইদের জন্য শেয়ার করে দিবা, আশা করি তারা উপকৃত হবে। এইগুলো গেল, এখন এগুলোর পরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটি নিয়ে একটু আলোচনা করি। এটাকে তোমরা মাস্টার ক্লাস বলতে পারো, কারণ এই একটা ক্লাস করলে মোটামুটি তোমাদের এই যে কি বলে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন, এটি কিন্তু একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মানে এই ক্লাসের পরে আর কোনো ক্লাস দেখার কোনো প্রয়োজনই পড়বে না, তোমরা এই ক্লাস দেখবা, একবার না দেখলে আবার দেখো, এই ক্লাসেই তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ট্যাগের পূর্ণ মার্কস ইউ আর গোয়িং টু গেট। এখন আসো, এই থিং বা বস্তু থাকলে কি হবে, হ্যাঁ, যেমন দেখো সামথিং, সামথিং, অর্থাৎ থিং জাতীয় যতগুলো আছে, নাথিং, এনিথিং, এভরিথিং, ম্যানিথিং, এরকম ইত্যাদি। আচ্ছা, ম্যানি থিংস হয় অবশ্য, ম্যানি দিলে, ম্যানিটা দিলাম না, ওটা ম্যানি থিংস হয়ে যাচ্ছে, এটা সিঙ্গুলার থিংগুলো রেখি, হ্যাঁ। তাহলে এইগুলা সামথিং, নাথিং, ম্যানি, এনিথিং, এভরিথিং, এই থিং জাতীয় যত কিছুই থাকে না কেন, এইটার সাবজেক্ট সবসময় কী হবে, ইট হবে, মনে রাখতে হবে, কারণ থিং হচ্ছে বস্তু, আর বস্তুর পরিবর্তে কি হচ্ছে, মানে এটা কোনো প্রাণী বা ব্যক্তি নয়, সেই জন্য এগুলো ইকুয়াল টু কী হবে, সাবজেক্ট হবে ইট। আবার একইভাবে এই যদি থিং না দিয়ে এখানে আমরা লিখি সামওয়ান, ঠিক আছে, সামওয়ান, সামবডি, আছে না এগুলা,
অর্থাৎ ব্যক্তি যেগুলো বোঝাবে, নোবডি, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি আর কি। এভরিবডি বা ওয়ান যাই বলি না কেন, অল, ঠিক আছে। নান, নান লেখছি কি, নান। তো আচ্ছা, এইগুলার সমান সমান কী হবে, দে হবে। এগুলার সাবজেক্ট কী হবে, দে হবে। খুবই সহজ, তবে এখানে লক্ষণীয় বিষয়, এই উপরকার যে সাবজেক্ট আমরা লিখেছি যে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এগুলার সমান ইকুয়াল টু সাবজেক্ট হবে ইট। তবে খেয়াল রাখতে হবে এখানে দেখো সামথিং পজিটিভ, এনিথিং পজিটিভ, এভরিথিং পজিটিভ, নাথিং হচ্ছে কি আবার নেগেটিভ। তাহলে এইটার ভিতর নেগেটিভ যেহেতু আছে ওটার কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ, আর বাকিগুলার হবে কি নেগেটিভ। অনুরূপভাবে এখানে সামওয়ান, সামবডি, এভরিবডি, অল, ওয়ান, ওয়ান থাকলেও কিন্তু খেয়াল করো ওয়ান আলাদা করে ওয়ানও যদি থাকে সেটিও কিন্তু প্লুরাল হবে। এই ওয়ান এগুলা কিন্তু এগুলোর পরিবর্তে দে বসবে, তবে এই যে কয়েকটা বললাম এগুলো হচ্ছে যেহেতু পজিটিভ এদের ট্যাগ হবে নেগেটিভ। আবার এখানে দেখো নোবডি এবং নান আছে, এগুলোর পরেও দে বসবে, কিন্তু নোবডি এবং নান যেহেতু ওর ভিতরে নেগেটিভ আছে, নো ওয়ান, নোবডি মানে কেউ না, না কথাটি আছে, সুতরাং ওদের ট্যাগ হবে পজিটিভ। একটা করে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং এটা খুবই ক্রুশাল একটা উদাহরণ। এইটা আমি দেখেছি আমার অধিকাংশ স্টুডেন্ট, আমি ঢাকা শহরে দীর্ঘদিন পড়িয়েছি, বিশেষ করে আমার বেশিরভাগ স্টুডেন্ট ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল শাখার এবং বনশ্রী শাখার। তো সেই সময় দেখেছি, এবং পরবর্তীতে আমি এই যে বগুড়ায় আসছি, এখানে এসে বগুড়া ক্যান্ট বলি বা আরও অন্যান্য যে স্কুল কলেজগুলোই আছে না কেন সবগুলো ছাত্রদের আমি আলাদা করে পড়ে দেখেছি যে তারা এই ক্ষেত্রে একটা জিনিস ভুল করে, সেটি খুবই একটা ক্রুশাল ভুল, খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমরা এই মুহূর্তে মানে এই কথাটাতে একটু মনোযোগ বেশি দাও, এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন নোবডি লাভস হিম, কেউ তাকে ভালোবাসে না, ঠিক আছে। অথবা আরেকটা দিলাম যে নো ওয়ান ইজ প্রেজেন্ট। খেয়াল করো এটা খুবই 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 ক্রুশাল এবং গুরুত্বপূর্ণ। দেখো এখানে নোবডি কিন্তু সিঙ্গুলার, নো ওয়ানও সিঙ্গুলার, এবং এই জন্য ভার্ব কিন্তু লাভস হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস হয়েছে, এবং নো ওয়ানের পরেও দেখো ইজ হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট সিঙ্গুলার হয়ে আছে, তাই ভার্ব সিঙ্গুলার। কিন্তু এইটা কিন্তু প্লুরালের অর্থও দেয়। আরও যদি সহজ করে বলি তাহলে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন আমরা যখনই করব তখন এই নোবডি বা নো ওয়ান, ঠিক আছে, বা এই সামওয়ান, এই সামথিং, এই যতগুলো আছে এগুলা, এই সবগুলা কিন্তু প্লুরাল হয়। ট্যাগ কোশ্চেন করার সময় এগুলো প্লুরাল অর্থ দেয়, এবং যেহেতু প্লুরাল অর্থ দেয় সেহেতু এখানে সিঙ্গুলার থাকা সত্ত্বেও এদের ভার্ব প্লুরাল হবে এবং এদের পরিবর্তে সাবজেক্টও প্লুরাল হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি আবারও বলছি যে সামওয়ান, সামবডি, নোবডি, এভরিবডি, ওয়ান, এইগুলা দেখতে, নো ওয়ান, এই সবগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও, এবং এগুলা ট্যাগে দেওয়া কোশ্চেনে সিঙ্গুলারই থাকে, কিন্তু যখন আমরা ট্যাগটা করব তখন সেটাকে প্লুরাল ধরে করতে হবে। যেহেতু প্লুরাল ধরতে হবে তার মানে এগুলার প্রত্যেকের সাবজেক্ট দে হবে, ঠিক আছে, প্রত্যেকের সাবজেক্ট কী হবে, দে, এবং তারপরে সেই অনুসারে হেল্পিং ভার্ব হবে আর, ওয়ার বা এই জাতীয় কিছু, অর্থাৎ কখনো এখানে ইজ বা ওয়াজ এই জাতীয় কিছু হবে না। খেয়াল করো তাহলে নোবডি লাভস হিম, তাহলে এখানে হচ্ছে ভার্ব হচ্ছে লাভস এবং সাবজেক্ট নোবডি, তাহলে এখানে হেল্পিং ভার্ব নাই, তাহলে আমরা কি নেব, ডু বা ডাজ নেব। তাহলে ইতিমধ্যে আগের ক্লাসে মানে এই লেকচারের শুরুর দিকে তোমাদেরকে বলছিলাম যে ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ নিব, সেটা সব ক্ষেত্রে, কিন্তু এই কয়টা সাবজেক্টের ক্ষেত্রে আমরা কখনোই সেটি নিব না। অর্থাৎ এখানে সাবজেক্টগুলো প্লুরাল হয়ে যাচ্ছে এবং ভার্ব সেই জন্য প্লুরাল নিতে হবে, অর্থাৎ এখানে তাহলে কী নেব, ডু। ডু তারপরে কি আছে, নোবডি, তাহলে ওগুলোর পরিবর্তে আমরা বলেছি কি বসবে, প্লুরাল দে, তাহলে ডু দে। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে তো লাভস পজিটিভ আছে তাহলে ডু কেন হলো? এই যে দেখো নোবডির মধ্যে নো কথাটা নেগেটিভ আছে অলরেডি, সেই জন্য ওটা নেগেটিভ আছে বলে এটা পজিটিভ হলো। অনুরূপভাবে নো ওয়ান ইজ প্রেজেন্ট, তাহলে এটার ট্যাগ কী হবে, এখানেও দেখো আর দে হবে। কি হবে, আর দে। কেন, ওই তো বললাম যে এখানে নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান এইগুলো সবগুলা ট্যাগে প্লুরাল হিসেবে সাবজেক্ট হিসেবে বসে, যেহেতু সাবজেক্ট প্লুরাল হচ্ছে তাহলে অবশ্যই এর ভার্বও কিন্তু প্লুরাল হবে। এখন অনেকেই কিন্তু দেখো এখানে যেহেতু ইজ আছে সেই জন্য ওই হেল্পিং ভার্বটাকে ইজ নেয় এবং ওরা কয় ইজন্ট দে বা ইজ দে
বা ডাজ দে, এরকম বহু, মানে এটা আসলে আমি অনেক স্টুডেন্টকে ব্যক্তিগতভাবেও আমি আমার নিজস্ব যে ছাত্রদেরকে আলাদা করে পড়াই, মানে প্রাতিষ্ঠানিক ছাত্রের বাইরেও, সেগুলোতেও আমরা অনেক সময় দেখেছি বারবার তাদেরকে বোঝানোর পরও এই জিনিসটা তারা প্রতিনিয়ত ভুল করে। তো আশা করি এই ক্লাস যারা দেখছো বা যারা ভবিষ্যতেও দেখবেন অনলাইনে, অফলাইনে, ফেসবুক, ইউটিউব বা যে কোনো জায়গায় হয় না কেন, আশা করব যে তোমাদের অবশ্যই এই ক্লাস দ্বারা অনেক অনেক উপকার হবে, তোমাদের কারো কোনো ক্ষতি হবে না। এবং আমি মনে করি এটা, আমি আবারও বলছি, এটা তোমাদের জন্য মাস্টার ক্লাস, মানে এই একটা ক্লাস করলেই ট্যাগের সব কিছু হয়ে যাবে। এবার আসো আরও কিছু বাকি অংশ আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে এরকম থাকতে পারে, ধরো এই যে দেখো, খেয়াল করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আছে, অথবা কি আছে, গুড বাই, অথবা কি থাকে, ওয়েলকাম, ঠিক আছে, কিংবা আর কি থাকে, এগুলোর পাশাপাশি আরও কি থাকে, ওয়েলকামের পাশাপাশি যেমন গুড মর্নিং থাকে বা গুড ইভিনিং, অর্থাৎ এই জাতীয় যা থাকে এটাও বড় হাতের জি হবে। যাই হোক, গুড মর্নিং আমি দিলাম, হ্যাঁ। তো এখন এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে মানে কি কি ট্যাগ কোশ্চেন হবে, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই, ভার্ব দেওয়া নাই, কিছুই দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে একটু তোমাদের জন্য কষ্টকর হয়, বাট এই একটা ক্লাস, আমি বারবার বলছি, একটা ক্লাস দেখলেই তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে থ্যাংক ইউ দেখো, থ্যাংক ইউ মানে কি, ধন্যবাদ। তো ধন্যবাদ কে কাকে দিচ্ছে? ধন্যবাদ হয় তোমরা আমাকে দিচ্ছ যে আই থ্যাংক ইউ অথবা ইউ থ্যাংক মি। তো নর্মালি আমরা যখন থ্যাংক ইউ বলি, দেখো আমি তোমাকে বলছি থ্যাংক ইউ, তার মানে কি আই থ্যাংক ইউ, অর্থাৎ আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তাহলে মূলত এখানে আই কথাটা লুকায়িত আছে, কি আছে, আই লুকায়িত আছে। তাহলে আই লুকায়িত আছে, তাহলে পেয়ে গেলাম আই সাবজেক্ট, থ্যাংক ভার্ব, ইউ অবজেক্ট। তাহলে আই থ্যাংক ইউ কী হবে, নর্মাল নিয়মে এখন ডোন্ট ট্রাই, বোঝা গেছে। একইভাবে এখানে আই গুড বাই না, এখানে কি হবে, আই উইশ। এখানে মূলত এরকম ছিল আই উইশ ইউ, এখানে লেখা আছে কি আই উইশ ইউ গুড বাই। তো এখন মূলত দেখো খালি গুড বাই দেওয়া আছে, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা কিন্তু দেওয়াই নাই। তাহলে এখানে মূলত ছিল আই উইশ ইউ গুড বাই। তাহলে ওখানেও আই উইশ, সাবজেক্ট আই, ভার্ব উইশ, তাহলে এখানেও কি হবে, ডন্ট আই। খুবই সহজ। অনুরূপভাবে ওয়েলকাম, তাহলে এটাও কি হবে, আই এম শিওর তোমরা এখানে অনেকেই বলবে ডন্ট ট্রাই। তাহলে যেহেতু স্যার একই নিয়মে লিখছে, একই স্টাইলে, সুতরাং ওই দুটা যদি ডন্ট ট্রাই হয় তাহলে এখানে ওয়েলকামও ডন্ট ট্রাই হবে। ঠিকই বলেছো, ওয়েলকামও ডন্ট ট্রাই নেওয়া যায়, কিন্তু আমরা কিন্তু যখন বলি যে ওয়েলকাম মানে কি, ধরো আমি তোমাকে বললাম যে থ্যাংক ইউ, তখন তুমি বললা কি ওয়েলকাম, তার মানে আই থ্যাংক ইউ আর তুমি বললা ইউ আর ওয়েলকাম। কি বললা, ইউ আর ওয়েলকাম। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউ আর ভার্ব হচ্ছে আর, তাহলে ইউ আর ওয়েলকাম, এটা কিন্তু একটু রিভার্স হয়ে গেল। তাহলে এটা কি হবে, ট্যাগ হবে আরন্ট ইউ, আরন্ট ইউ, ঠিক আছে। এটা কিন্তু একটু ব্যতিক্রম, এক্সেপশনাল, এটা মনে রাখবা। এবং এগুলো সাধারণত বোর্ডের কোশ্চেনে একটা বা দুটা থাকে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ক্যাডেট কলেজে পড়ো কিংবা নামি দামি স্কুলে পড়ো, যেমন রাজুক, ভেকার্নাস, আইডিয়াল বা সেন্ট জোসেফ, এই টাইপের যারা, বা রেসিডেন্সিয়াল মডেল, তাদের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুবই ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। তাদের কিন্তু ওই গতানুগতিক প্রশ্নের চেয়ে এই অগতানুগতিকগুলোই বেশি দেয়, সুতরাং এইগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। এরপর আসো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, হোয়াট এভার এই ধরনের যত সেন্টেন্সে থাকে না কেন, পুরোটাই একই রকমই, অর্থাৎ এই যে প্রথম দুটো ছিল সেইগুলোর মতোই। যেমন এখানে আই উইশ ইউ গুড মর্নিং, আমি তোমাকে মানে সকালের শুভেচ্ছা জানাচ্ছি, সন্ধ্যার শুভেচ্ছা, রাতের শুভেচ্ছা জানাই। তাহলে ডন্ট ট্রাই, এখানেও সেম একইভাবে ডন্ট ট্রাই, ডন্ট আই। তাহলে আর কি বাকি থাকলো, আচ্ছা আরও বাকি আছে কিছু কিছু, মানে খুঁজে খুঁজে বের করতেছি ভেবে ভেবে, হ্যাঁ। আচ্ছা, এখন কিছু এক্সেপশনাল যেগুলো নামি দামি স্কুলে আসে, যেমন এখানে আমি লিখলাম, ধরো এখানে লিখছি যে হি, ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতর দিচ্ছি, হি ইজ আ প্রোনাউন। তাহলে এটার ট্যাগ কী হবে,
হি ইজ এ প্রোনাউন, ইজন্ট হি হবে? নো। এইটা দেখো হিটা মূলত কিন্তু আলাদা করে আমি ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি, অর্থাৎ এটা আলাদা একটা নাউনের মতো কাজ করছে। ধরো এটা একটা নাউন, সবসময় এটা কী মনে করবো? নাউন। তাহলে নাউনের পরিবর্তে আমরা কী নিব? ইট নিব। নাউনের পরিবর্তে কি ইট। তাহলে এখানে যে প্রোনাউনই থাকে না কেন, এটা যে প্রোনাউনই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এরকম যদি কোনো বাক্য থাকে, এটা থাকে, হি থাকবে তা না, সি, আই, উই, যে কেউ কিছু থাকতে পারে। তো এই প্রোনাউন থাকলে সবসময় এটা যেহেতু নাউনের মতো কাজ করে, এর জন্য ওর পরিবর্তে আমরা কী নিব? ইট নিব। এবং যেহেতু বাক্যটা পজিটিভ আছে তাহলে ট্যাগটা নেগেটিভ হবে, অর্থাৎ হি ইজ আ প্রোনাউন, তাহলে ইজন্ট ইট। বোঝা গেছে? খুবই সোজা। এরপর এখন যেগুলো বলছি এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ যারা একটু ভালো বুঝেছো বা যারা ভবিষ্যতে ভালো করতে চাও তাদের জন্য। এবং এইগুলা কিন্তু শুধু যে এই এসএসসি পরীক্ষায় পড়েই শেষ তা কিন্তু না। এগুলো তোমরা যারা পরে সেন্ট জোসেফ বা হলি ক্রস বা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এগুলো লাগবে। শুধু তাই নয়, পরবর্তীতে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা জব পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবা সেখানেও কিন্তু এগুলো কাজে লাগবে। সুতরাং এগুলো খুব ভালো করে তোমরা খেয়াল করো। আচ্ছা, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। অলরেডি 46 মিনিট হয়ে গেছে, আমি আশা করবো যে 50 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, এরপর আসো কি যেন আরেকটা দেখাতে চাইলাম, সেটি হচ্ছে আচ্ছা এরকম, এই যে দেখো দ্য বিস্ট ইন হিম, ঠিক আছে, রোজ, অথবা দ্য ফাদার ইন হিম রোজ। ঠিক আছে, তো তোমরা মনে হয় বুঝতেছো বাক্যটা আসলে কি বোঝাতে চাচ্ছি। এখানে কিন্তু রোজ মানে গোলাপ নয়, হ্যাঁ, এটা কিন্তু রোজ নাউন না। এবং এখানে দেখো বিস্ট মানে হচ্ছে কি জানোয়ার বা পশু, এবং ফাদার মানে কি বাবা। তাহলে তোমরা মনে করবা দ্য ফাদার ইন হিম রোজ, তাহলে ডিডন্ট হি, ডিডন্ট হি বা ডাজন্ট হি, তোমরা এরকম ভাববা, কিন্তু আসলে না। এখানে হচ্ছে ফাদার বা বিস্ট, অর্থাৎ এখানে বিস্ট, ফাদার, মাদার, ব্রাদার যাই আসে না কেন, এইটা আসলে একটা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে সবসময় কি বসে? ইট বসে। তাহলে এখানে দেখো দ্য বিস্ট ইন হিম রোজ, রোজ মানে জেগে উঠলো, পাস্ট টেন্স এটা। তার মানে তার ভিতরে যে জানোয়ার, তার ভিতরে যে পশুত্ব, সেই পশুত্বটা জেগে উঠলো। আসলে ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের ভিতরেই পশুত্ব আছে, এটা সময়ের অভাবে মানে সুযোগের অভাবে বের হয় না, কিন্তু মাঝে মাঝে বের হয়। যাই হোক, দ্য বিস্ট ইন হিম রোজ, অর্থাৎ তার ভিতরে যে জানোয়ার, যে পশুত্ব ছিল, পশুর যে ভাব, সেটি জেগে উঠলো। একইভাবে দ্য ফাদার ইন হিম রোজ, অর্থাৎ তার ভিতরে যে পিতৃত্বের যে স্বাদ, সেটি জেগে উঠলো। এক্ষেত্রে যদি দ্য মাদার ইন হার রোজ, একই রকমই, অর্থাৎ তার ভিতরে মাতৃত্বের স্বাদ জেগে উঠলো। তাহলে এগুলো সবসময় এগুলোর পরিবর্তে কী হবে? ডিডন্ট ইট হবে। কী হবে? ডিডন্ট ইট। এই নিচেরটাও তাই, ডিডন্ট ইট। ঠিক আছে, কারণ ইট কেন? আমি তো বললাম যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই রোজ যেহেতু পাস্ট টেন্স আছে, আমরা তো দেখছি বলছি সাবজেক্ট দেখবো এবং ভার্ব দেখবো। তো ভার্ব পাস্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে এইটা, এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই জন্য ইট। আর পাস্ট টেন্স হওয়ার কারণে ডিড, আর বাক্যটা পজিটিভ হওয়ার কারণে নট। বোঝা গেছে কি? আচ্ছা, এবার আসো মোটামুটি সব শেষ, মোস্ট ক্রুশাল আরেকটা আইটেম আছে, যেটা আমি সর্বশেষ মতিঝিল আইডিয়াল স্কুলে গিয়ে এটা এর আগে আমি এটা করি নাই। আমারই কোনো এক সিনিয়র কলিগ এই প্রশ্ন দিয়েছিলেন, তখন আমি তো প্রথমে একটু অবাকই হয়ে গেলাম যে আরে আশ্চর্য, এইটার আবার ট্যাগ কোশ্চেন হয় নাকি? কিন্তু সেটি হয়, ওখানেই শিখছিলাম। এই জন্য আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ দিব। আসলে শেখার কোনো শেষ নেই, তো সেটি তোমাদেরকে একটু শেখাই। সেটি হচ্ছে যে হু দিয়ে, যেমন হু লাভস হিম, তো এইটার ট্যাগ কোশ্চেন কী হবে বলো তো? তাহলে এইটার আসলে আমাদের অর্থ বুঝতে হবে। এটা দেখো, হু লাভস হিম মানে হচ্ছে কে তাকে ভালোবাসে। কে তাকে ভালোবাসে তার মানে কি? কেউ ভালোবাসে না। অর্থাৎ এটা এই বাক্য আসলে মূলত এরকম ছিল, বা অর্থটা এরকম যে নোবডি লাভস হিম। তাহলে এইটার যদি আমরা ট্যাগ করতে পারি ওইটাও পারবো। তাহলে হু লাভস হিম মানে হচ্ছে নোবডি লাভস হিম। তাহলে নোবডি আমরা অলরেডি পড়ে আসছি, এটা হচ্ছে, এটার ট্যাগ হবে দে। আর দে যেহেতু, তাহলে এখানে প্লুরাল হবে, অর্থাৎ হেল্পিং ভার্ব। আর
আর বা ওয়ার অথবা ডু হবে এরকম, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু হেল্পিং ভার্ব নাই তাহলে ডু হবে, অর্থাৎ তাহলে হু লাভস হিম অর্থাৎ ডু দে, কী হবে ডু দে। আবার এখানে যদি হয় হু ডাজন্ট লাভ হিম, অর্থাৎ এখানে নেগেটিভ থাকলে এখানে ডন্ট দে, এখানে যদি পজিটিভ থাকে তাহলে এখানে ডু দে। মানে এই হুর ক্ষেত্রে আমি বলছি, খুবই সহজ, একদম মানে অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, মানে পানির মতো সহজ হয়ে গেল আশা করি। তো আজকের ক্লাস অনেক বড়ই হয়ে গেল, তবে আমার মনে হচ্ছে আজকের ক্লাসে অতিরিক্ত কোনো কথা নেই, বরং একদম টু দ্য পয়েন্ট প্রিসাইজ ক্লাস হয়েছে। এই ক্লাস দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবা। আমি চাই এই ক্লাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সারা বাংলাদেশে আনাচে কানাচে, সারা বাংলাদেশের সমস্ত ছাত্ররা, সেটা সে স্কুল হোক, মাদ্রাসা হোক, কারিগরি শিক্ষা অধিদপ্তর হোক, যারাই শিখতে আগ্রহী তাদের জন্য উপকারী হোক। তাই তোমরা এই ক্লাসটা বারবার নিজেরা দেখবে এবং পারলে তোমরা ডাউনলোড করে রেখে দাও, আর সম্ভব হলে তোমাদের বন্ধুবান্ধবদের জন্য ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দাও, যাতে তাদের উপকার হয়। আর সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টেক কেয়ার।